আজকে আমরা পড়ছি কন্টিনেন্টাল ড্রাফট, তাই তো? এটা জিওগ্রাফির, এটা অ্যাকচুয়াল, এটা বাংলা মানে কি, মানে অ্যাকচুয়াল এটার হচ্ছে যে এই পৃথিবীর ওপর এই যে মহাদেশ বা দেশ, এগুলো সৃষ্টি কীভাবে হয়েছে, তাই না? এই যে ভারতের অবস্থান, ভারতে কী করে হলো, ঠিক আছে, এর আমরা হিস্ট্রিটা আমরা জানবো যে কীভাবে হলো। যেখানে ভারতবর্ষ, তাই না, যেখানে অস্ট্রেলিয়া, এটা কীভাবে, এটা কি এমনি ছিল না এর অবস্থান আগে কী ছিল? তো এই যে কন্টিনেন্টাল ড্রাফটের প্রথম যে আব্রাহাম মানে একটা আমাদের প্রথম ভূতত্ত্ববিদ, তাই তো? তো সেই সময় তো আর আমাদের কি বলে কোনো পড়াশোনা করে তো ভূতত্ত্ববিদ হতো না। তো সেই প্রথম ধারণা দিয়েছিল যে পৃথিবী স্ট্রাকচারটা কেমন ছিল। দেখি যেমন পৃথিবী তো আমাদের এভাবে ছিল, কিন্তু পৃথিবীতে যে জায়গায় আমাদের এই ধরলে ভারতবর্ষ এখানে, তাই না, এখানে হচ্ছে এশিয়া এইভাবে, তাই না, এখানে ধরলে এশিয়া আছে, এখানে অস্ট্রেলিয়া আছে, এখানে আরবিয়ান কান্ট্রিগুলো আছে, আফ্রিকা আছে, এই পাশে ইউরোপ আছে, এখানে ধরলে নর্থ আমেরিকার মতো আছে, তাই না, এখানে সাউথ আমেরিকা আছে। তো এইভাবে যে স্ট্রাকচারটা, এই স্ট্রাকচারটা ঠিক কেমন ছিল আজ থেকে কয়েক লক্ষ বছর আগে, কিন্তু এই স্ট্রাকচারে ছিল না। সেটাই এই বিজ্ঞানিকগুলো, ভূতত্ত্ব বিজ্ঞানিক যেগুলো বলতে পারি, তারা কী করছিল, এগুলোকে তত্ত্ব এটার ওরা দিয়েছিল, ঠিক আছে। তো এগুলোর মধ্যে সবথেকে ইম্পর্টেন্ট আছে আলফ্রেড ওয়েগনার, এই যে বিজ্ঞানী, বুঝতে, আলফ্রেড ওয়েগনার এই প্রথম যে কী করেছিল, একটা ঠিকঠাক তথ্য দিয়েছিল যে পৃথিবীর কীভাবে কন্টিনেন্টাল ড্রাফট বা পৃথিবীটা কীভাবে, মানে পৃথিবীতে কীভাবে দেশ বা মহাদেশের বিস্তার হয়েছিল। এরা কি জন্ম থেকে এরকমই ছিল? পৃথিবী থাকতে পারে না তো, পৃথিবী কোথা থেকে বেরিয়েছে? সূর্য থেকে, এটা আমরা জানি। সূর্য ঘুরতে ঘুরতে ওখান থেকে পিণ্ড ছিটকে ওটাকে পরে ঠান্ডা হয়ে পৃথিবী হয়েছে। তো যখন সূর্য থেকে যখন বেরোবে তখন এমনি ভারত নিয়ে বেরোবে না, এই স্ট্রাকচার, এই দেখ ম্যাপের এই স্ট্রাকচার নিয়ে নিশ্চয়ই বেরোবে না, তাই না? পুরো কী ছিল, আগুনের পিণ্ড ছিল। তারপর আস্তে আস্তে ঠান্ডা হয়েছে, ঠান্ডা হওয়ার পর কী হয়েছে, ঠান্ডা হওয়ার পর ওপর মাটি বা আমাদের একটা স্তর জমেছে, যার উপর মানুষের কি অস্তিত্ব এসছে, গাছপালায় অস্তিত্ব এসছে। তো প্রথমে তো ছিল না। এই যে তথ্যটা কীরকম ছিল, এই তথ্যটাকেই কন্টিনেন্টাল ড্রাফট বলা হয়। আর এটাই প্রথমবার যে একটু ঠিকঠাক দেয়, তার নাম আলফ্রেড ওয়েগনার বিজ্ঞানী, 1912 সালে তথ্য দেয়। এর তথ্যটা পরে অনেকে ভুল সাবিত করে বা অনেকে ভুল বলে, আবার এও অনেক কিছু তথ্য বলতে পারেনি, এক্সপ্লেন করতে পারেনি, কিন্তু ম্যাক্সিমাম জিনিস এ বলে দিয়েছিল, বুঝতে পারলি? আলফ্রেড ওয়েগনার, এই বিজ্ঞানিক নামটা মনে রাখি পরীক্ষা, ঠিক আছে? এর বাড়ি কোথায় ছিল আলফ্রেড ওয়েগনার? জার্মান। এইবার এই যে এই ছিল ভূতত্ত্ববিদ, এই যে জার্মান ওয়েগনার, এর তো কী বিজ্ঞানিক হবে? কোশ্চেন যদি দেয় তোকে, আলফ্রেড ওয়েগনার কী বিজ্ঞানী? ভূতত্ত্ববিদ বলতে পারি, জিওলজিস্ট বলতে পারি, কিন্তু সবথেকে প্রথম এই জিওলজিস্ট ছিল না বা ভূতত্ত্ববিদ ছিল না। এ ছিল জলবায়ু বিশেষ্য। জলবায়ু বিশেষ্য মানে ক্লাইমেটোলজিস্ট, তাই না, ক্লাইমেটোলজিস্ট, বুঝতে পেরেছিস তো? এই জলবায়ু বিশেষ্য বিজ্ঞানিক, ও কি কনসেপ্ট দিয়ে দিয়েছে? ভূতত্ত্ব কনসেপ্ট দিয়ে দিয়েছে। ও জলবায়ু বিজ্ঞানিক, ভালো করে বুঝবি। তো জলবায়ু বিজ্ঞানীকে কী বলি আমরা? হ্যাঁ, ক্লাইমেটোলজিস্ট, তাই না? এ কী করছে যে কী দিচ্ছে? ভূতত্ত্ববিদের কনসেপ্টটা দিচ্ছে। তো কেউ মানবে আর কি, বুঝতে পেরেছি? সবাই আঙুল তুলবে। মানে এই সময় তো প্রচুর ভূতত্ত্ববিদ ছিল রে, প্রচুর বিজ্ঞানিক আছে। আমি এগুলো মেনসে তোদেরকে পড়াচ্ছি। এটা আমি মানে একটা স্ট্রাকচার তৈরি করি, এরপর আমরা ডেপ যাবো যখন, আরও সবাই নাম জানবো। তো এই প্রথম কী করেছিল, এটা দিয়ে দিয়েছিল, এবং যেটা ঠিকঠাক অনেকটাও এক্সপ্লেন করে দিয়েছিল, ঠিক আছে? এবার এ কী করেছে, এই বুঝতে পারলো কী করে? যে ক্লাইমেট মানে কি, জলবায়ু। এই লোকটা কী করেছে, এখানে মানে হচ্ছে আফ্রিকা, এই জার্মান, ইউরোপ, রাশিয়া, তারপরে এই সব জায়গাগুলো ঘুরেছে, ঠিক আছে? সব জায়গা। আমরা কি জানি যে সূর্যের রশ্মি কোথায়, কোন জায়গাটা পড়ে? এখানে 0 ডিগ্রি, তাই না? আর এখানে আছে 23.5 ডিগ্রি, 23.5 নর্থ। আর এখানে কি পড়ে? 23.5 ডিগ্রি সাউথ। তো সূর্য যে রশ্মিটা না এইখানেই লম্বভাবে পড়ে, তাই না? সূর্য যে রশ্মিটা দেয় এখানেই লম্বভাবে দেয়, এর মানে লম্বভাবে সূর্য রশ্মিটা পড়ে। আর তারপরে কি হয়, তার উপরে সূর্যের রশ্মিটা কীভাবে থাকে? তির্যকভাবে থাকে, তাই না? তো কি হচ্ছে, এই যে এর উপরে কিন্তু সূর্য রশ্মি পড়ে না, জানিস তো? মানে সূর্য রশ্মি পড়ে কিন্তু লম্বভাবে পড়ে না,
যেমন এই আলোটা দিচ্ছে, তো এই আলোটা কিন্তু কোথাও লম্বভাবে পড়ছে টিউবটার, তাই তো এভাবে লম্বভাবে আসছে, কিন্তু এই আলোটা কিন্তু এই নিচটাতে পড়ছে না, দেখ, বা তোর পায়ের নিচে পড়ছে না, কিন্তু তুই সব দেখতে পাচ্ছিস। ঠিক টর্চ যেমন আমরা মারি, টর্চ যখন মারি, টর্চ থেকে যে আলোটা বেরোয় না, তো ওটাতে একটা জায়গায় ফোকাস মারে। আমরা অন্ধকারে এখানে টর্চ মারলাম, তো এই জায়গাটাই ফোকাস করলো, ওইটা হচ্ছে লম্বভাবে যাচ্ছে, কিন্তু ওর এই পাশটা আমরা দেখতে পাই। তার মানে কি এখানে সূর্যের আলোর রশ্মি কীভাবে যাচ্ছে? তির্যকভাবে যাচ্ছে। তো আমাদের সূর্যের আলোর রশ্মি এখানে তো লম্বভাবে পড়ছে, আর বাদবাকিগুলোকে তির্যকভাবে পড়ে, তাই আমাদের বাদবাকি জায়গায় আমরা আলো থাকে। ঠিক আছে, আমরা এগুলো ডিটেলসে লংজিটিউড ল্যাটিটিউডে পড়বো, তাই না? আমরা প্রত্যেকবার পড়ি। এবার তো বেসিক্যালি এইসব জায়গায় কী হবে? বেশি গরম থাকবে। এগুলো আমাদের এক একটা কনসেপ্ট নিয়ে যাচ্ছি। এবার বিভিন্ন জায়গায় ঘুরে, বুঝতে পারলি, এই বিভিন্ন জায়গায় ঘুরে পড়ে। তো আমরা পৃথিবীতে কী পড়েছিলাম? প্রথম ছিল কি? প্রথমে পৃথিবী যখন পুরো আগুনে গোলা ছিল, তারপর আস্তে আস্তে ঠান্ডা হবে। ঠান্ডা হওয়ার পর আমরা কি দেখেছি? যে পৃথিবীতে আইস এজ আসবে, তাই না? আইস এজ এসে কী হবে? যত কিছু জায়গা থাকবে সব কিছু কী হবে? বরফে পরিণত হয়ে যাবে। এটা আমাদের একটা কার্টুন আছে, দেখবি, আইস এজ, তাই না? সব কিছু ঠান্ডাতে, মানে সব কিছু বরফ হয়ে যাবে। তারপর আস্তে আস্তে কী হবে? বরফ মানে কি, আইস এজটা কেটে যাবে, বুঝতে পেরেছিস? তো বেসিক্যালি সব জায়গায় যে পড়ো বুঝতে পারে যে ভারতে কিছু জায়গায়, এখানে আফ্রিকার কিছু জায়গায় 23.5 ডিগ্রি, কিছু জায়গায় এইসব জায়গায়, কিছু জায়গায় এইসব জায়গায় কোনো দিন বরফ থাকতে পারে বলতো? থাকতে উচিত না। তো ও কী করে? এইসব জায়গায় বরফের চাদর দেখতে পায়, কয়েক লক্ষ বছর পুরনো। তখন ওর মাথায় আসে যে এইসব জায়গায়, ও তো জলবায়ু বিশিষ্ট ছিল, তাই এগুলো যখন ঘাটতে যায় তখন ও দেখে যে তাহলে মানে এখানেও যেমন বরফের চাদর এখন সাইবেরিয়াতে আছে, রাশিয়াতে আছে, থাকতে পারে, ওরকমই বরফের চাদর এইসব জায়গায় পাওয়া যেত কয়েকশো বছর, কয়েক কোটি বছর আগে। তোর মাথায় আসছে কেন পাওয়া যেত? ওর মাথায় এগুলো তো আসে, এটাতে পাওয়া যাওয়ার কথা নেই। কিন্তু এই জায়গাটা যদি এই জায়গায় থাকতো কন্টিনিউ, তাহলে তো এখানে তো কন্টিনিউ রোদ দিচ্ছিল, তাহলে এইসব জায়গায় কন্টিনিউ কী হওয়া উচিত ছিল? কন্টিনিউ রোদ, মানে কি এখানে বরফ থাকা উচিত ছিল ওটা। কিন্তু এই জায়গাটারও আমরা যখন C14 টেস্ট বা এটা দেখতে পাচ্ছি যে পুরনো, এখানেও কয়েকশো বছর আগে, কয়েক লক্ষ বছর আগে এখানেও বরফের চাদর ছিল ওরকম। তো ওরা বুঝতে পারছে যে এগুলো কোনো দিক দিয়ে কি হচ্ছে, একটা জায়গায় এগুলো ছিল, একটা জায়গায়। তারপরে যেমন আমরা দেখি এই জায়গাটা, দেখ আমরা ম্যাপে দেখ নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা আছে। তো ও বলছে ওই নর্থ আমেরিকা, সাউথ আমেরিকাকে যদি করে দিই, যেমন এই জায়গাটা, এই জায়গাটাকে যদি করে দিই, পাজেলটার মতো কিন্তু এক হয়ে যাবে একদম। সব পুরোটাকে পাজেলটার মধ্যে, যদি যতগুলো ম্যাপ আছে না, সব আস্তে আস্তে পাজেলটার মধ্যে এক জায়গায় চলে আসবে। ওটা ও বলে দেখ খোপ আছে, সব পুরো স্ট্রাকচারটা খোপ আছে, ঠিক আছে? মানে যদি করবি সব একটা জায়গায়, মানে প্রত্যেকটা কোনো একটা জায়গা থেকে বেরিয়ে এসছে। তো এটাও প্রমাণ দিচ্ছে। তখন ও বলে যে, তখন ও সিদ্ধান্তটা কী দেয় যে পৃথিবীটা যেটা আমরা দেখছি এটা এরকম ছিল না কয়েক লক্ষ বছর আগে, তাহলে এটা কীরকম ছিল? তো প্রথম যেটা বলে যে এই যে জায়গাটা পৃথিবী, সত্যি এই একদম সেম দেখতে পৃথিবীতে, গোল দেখি। কারণ এবার তুই যদি এখান থেকে এমনি করে জল ভরে দিবি তো হয়ে যাবে গোল। এবার এগুলো হয়ে যাবে পাহাড়, বুঝতে পারলি তো? এই হিসাব এইটা যা হয়ে যাবে পাহাড়, হয়তো এভারেস্ট হয়ে গেল। তুই যদি জল তুলে নিবি তো ওটা এরকম একটা আগুন, কোনো একটা পাথর কী করে গোল হতে পারে? সে সূর্য থেকে যখন বেরিয়েছে, ঠান্ডা হয়েছে, তারপর থেকে জল আসার কারণে ওইটাকে পুরো এইভাবে এক্সট্রা জল তুলে নিলে তো এটাই দেখতে পাই পুরো। তো পৃথিবী দেখতে এরকম, ঠিক আছে? তো যাই হোক, ও তখন কি বলছে যে পৃথিবীতে কয়েক লক্ষ বছর আগে কী হচ্ছিল না, একটাই কী ছিল? জমি ছিল, ঠিক আছে? কয়েক লক্ষ বছর আগে পৃথিবীতে কী ছিল না, একটাই কী ছিল? ল্যান্ড ছিল বা জমি ছিল, এইভাবে, ঠিক আছে? তাহলে যদি এই যে একটাই যদি জমি থাকে, তাহলে জমিটাও একটা নাম দিয়েছে, কী নাম? ওই একটা জমিকে ও প্যানজিয়া বলতো, তাই না? সেই সময় এই জমিটার নাম ছিল প্যানজিয়া, ঠিক আছে? আর তাহলে যখন একটা জমি থাকবে, তা আশেপাশে তো জল থাকবে, তো কী থাকবে? পুরো এই এক পাশে একটাই সমুদ্র ছিল, যে সমুদ্রটার নাম কি থাকবে? প্যান্থালাসা। তাহলে কী হলো? একটাই কী হলো? ভূমি, আর একটাই কী ছিল? জল। তো আমরা কী দেখছি? তো এই যে জমিটা না, এটা আমরা 3D ভিউ দেখবো কীরকম ছিল। কে বল? এগুলো সব কে বলছে? আমি বলিনি, কে বলছে?
ঠিক আছে, আমাদের আলফ্রেড ওয়েগনার বলছে যে ও প্যান্থালাসার কী করেছিল না, প্যান্থালাসার জমিটাকে 3D ভিউ নিয়েছিল যে কী কী ভাবে নিচটা কীভাবে ভাগ আছে। ঠিক আছে, ও নিচের ভাগটাকে বলেছিল যে নিচের ভাগটা কি হচ্ছে না 3টে ভাগে ভাগ আছে। একটাকে কি বলছে, একটাকে শিয়াল বলছে, একটাকে সীমা বলছে, আর একটা কী বলছে নিফা বলছে, তাই না? বুঝতে পেরেছিস তো? তো এই প্যান্থালাসের জমিটা মানে অ্যাকচুয়ালি এর নিচটা সমুদ্রের নিচটা, বুঝতে পারলি? তো ওটা কীভাবে বিভক্ত ছিল না, শিয়াল ওর নাম দিয়েছিল। কেন শিয়াল, কেন নাম এটার? যেহেতু এই স্তরটা সিলিকা আর অ্যালুমিনিয়াম আছে, তাই তো? এই স্তরটা কি আছে, সিলিকা আর ম্যাগনেসিয়াম, আর এখানে কি আছে নিকেল আর ফেরাস, তাই না? তো এইভাবে স্ট্রাকচারটা ওর নিচটা ছিল। ঠিক আছে, তো বলছে এই নিচটা তো আছে এইভাবে ঠিকই, কিন্তু এই যে স্তরগুলো মানে আমরা ঠিক দেখছি মাটির নিচটা, এটা অ্যাকচুয়াল এটা প্যান্থালাসের মাটির নিচটা, আর এটা হয়ে যাবে কোর পৃথিবীর, তাই না? তো ভালো করে বুঝবি তো এই যে জায়গাটা তার মধ্যে এখানে কি আছে, এই স্তরটা আমাদের ঠিক কীরকম বলতো, এটা কে বলছে? আলফ্রেড ওয়েগনার, যে এই স্তরটা আমরা এই পেপসুডেন্ট নিয়েছি তো, ওই পেপসুডেন্টের মতো সেমি লিকুইড, মানে পুরো লিকুইড না, বুঝতে পারলি? পেপসুডেন্ট, তো পেপসুডেন্টের যদি আমরা একটা বাড়িতে এতটা পেপসুডেন্ট ঢেলে দেওয়া হলো, তার উপরে যদি একটা তুই কী করলি না একটা কোনো এই টাইপের একটা কুটেরই বসিয়ে দিলি, তারপর তুই বসে থাকতে তো পারবি, আর মালটা একটু নড়বেও না, বুঝলি? একটু নড়বে না, ঠিক আছে? সেম এটা হচ্ছে সেম সেই সময়, বুঝতে পারলি? তার উপরে কী ছিল না শিয়াল, তাহলে এটাকে নিশ্চয়ই মুভমেন্ট তো হবেই। আর যেখানে কী হতে পারে সেখানে হতে পারে, তাহলে আমি একটা গাছপালা এঁকে দিচ্ছি, তাই না? বাড়িতে তখন থাকবে না, ঠিক আছে? তো এখানে উপরে এবার ঘর পর আছে, ঘর তো নেই মানে গাছপালা আছে, ধরে নে, তার সেই সময় গাছপালা ছিল না। তো আমি উপরটা বোঝানোর জন্য এটা করলাম, ঠিক আছে? তাহলে এইটা হচ্ছে এর উপর ভাসছে শিয়ালটা, তো নিশ্চয়ই এটা মুভমেন্ট হবেই। কী মুভমেন্ট হয়? পার ইয়ারে বা এসে 1 সেন্টিমিটার করে মুভমেন্ট হয় পার ইয়ার। এইটা এর উপর এখনও হয়তো মুভমেন্ট হয়, এখনও মুভমেন্ট হচ্ছে, হয়তো 1 বছরে 1 সেন্টিমিটার, ম্যাক্সিমাম 2 হয়। তো এখনও তো মুভমেন্ট, এই মুভমেন্ট এখানে হয়, এই মুভমেন্টের জন্যেই বা পৃথিবীর গর্ভের চাপের জন্যই কি হয় না একটা সময়, ঠিক আছে? আরেকটা এখানে যেটা আসবে তোকে এখানে একটা কোয়েশ্চেন দিতে পারে, এখানে কোয়েশ্চেন দিতে পারে যে এই সময়টা এটা কোন সময়কাল, জিওগ্রাফিতে কোয়েশ্চেন দেবে, তাই না? যখন প্যান্থালাসা আর কি একটাই সমুদ্র ছিল পৃথিবীর ওপর আর একটাই ভূভাগ ছিল প্যানজিয়া, তো এটা কোন সময়কাল, তাই না? কোন টাইম পিরিয়ড কোয়েশ্চেন দেবে। তো এই টাইম পিরিয়ডটা কী হচ্ছে না কার্বনিক ফেরাস যুগ, দ্য কার্বনিক ফেরাস এজ, এটা হচ্ছে কার্বনিক ফেরাস এজ, কার্বনিক তো কার্বনিক ফেরাস যুগে কি হয় না একটাই সমুদ্র আর একটাই কি স্থলভাগ থাকে, ঠিক আছে? আর এই যে স্থলভাগ যেটা আমার পেনজিয়া বললাম না, এই পেনজিয়া আবার দুটো ভাগে ভাগ ছিল উপরটা, এই দেখেন এই যে পেনজিয়ার নিচ ভাগটা না এটাকে আমরা কি বলতাম গন্ডোয়ানা, আর যে পেনজিয়ার উপর ভাগটা না যেটাকে আমরা কি বলতাম নাকি কি বলতাম লরেসিয়া, বা এটাকে আমরা আঙ্গারা ল্যান্ডও বলতে পারি। তাহলে এটা আমরা দুটো নাম দিতে পারি, এটা দুটো নাম দিয়েছিল, কী নাম হচ্ছিল? উপরটা ছিল কি লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড, আর নিচেরটা কী ছিল গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? একটাই যে জমি ছিল এই জমির একটার উপরটা লরেসিয়া বা আঙ্গারা ল্যান্ড নাম, ঠিক আছে? আর এটা নিচটার নাম ছিল গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? আর এটা কোন সময় ছিল এটা এক্সিস্ট করতো? কার্বনিক ফেরাস যুগে, ঠিক আছে? আমি একবার তোদের এই যে এজের ক্লাসটা নিয়ে নেবো, কোনটা কী যুগ, ঠিক আছে? আগে এগুলো কনসেপ্টটা নিয়ে নে, তাহলে আমরা বুঝতে সুবিধা। কোয়েশ্চেন দেবে, কেমন কোয়েশ্চেন দেবে? হিমালয় কোন যুগে সৃষ্টি হয়েছে, কোন এজে কয়লাগুলো সৃষ্টি হয়েছে, এইভাবে কোয়েশ্চেন দেবে। ছোটনাগপুর মালভূমি কোন এজে কয়লা পাওয়া যায়, কোন আরাবলি পর্বত কোন এজে হয়েছে, বুঝতে পেরেছিস তো? এইভাবে তো কোয়েশ্চেন দেবে, দিয়েওছে বিশেষ ফিল্মসে কোয়েশ্চেন, তাই না? তো কোয়েশ্চেন যেখান থেকেও আসতে পারে, আমরা দেখবো, আমরা আস্তে আস্তে বুঝে যাবো। তো তাহলে এটা ছিল, এবার কি হবে যে এটা তো রীতিমতো ওর ওপর কী হচ্ছে ভাসছে, তাই না? তো এই যে উপরে, তো এখানে আরেকটা জিনিস, এবার এটা কী হবে বলতো, এটা আস্তে 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 ভাসার কারণে এটা এখানে কোনো কারণে এটা এখানটা কী হবে ভাগ হয়ে যাবে, বুঝতে পারলি? চিট ধরবে, চিট ধরে পরে কি এটা একটা আলাদা ভূখণ্ড হয়ে যাবে আর এই পাশটা একটা আলাদা ভূখণ্ড হয়ে যাবে।
ভালো করে বুঝো, এই নিচেরটা আলাদা ভূখণ্ড হয়ে যাবে, উপরটা আলাদা ভূখণ্ড হয়ে যাবে, ঠিক আছে? তাহলে এই যে নিচেরটা যখন আলাদা ভূখণ্ড হবে, উপরটা আলাদা ভূখণ্ড হবে, তাহলে এই মাঝেরটা কী হবে? মাঝের জায়গাটা জল হয়ে যাবে। তখন এই জায়গাটা সমুদ্রের নাম হবে, যেটা নতুন সমুদ্র গঠিত হবে, যেটা নাম থাকবে ট্যাথিস। ট্যাথিস নাম শুনেছিস? সব নামগুলো তবে কখনো শুনেছিস, জিনিসগুলো বুঝে না তাহলে কম্পাইল্ড হয়ে যাবে, তাই না? ট্যাথিস সমুদ্র, তাই না? ট্যাথিস সমুদ্র হয়ে গেল এই নিচটা। আর ট্যাথিস সমুদ্রের উপরে কী হয়ে গেল? লরেশিয়া বা অ্যাঙ্গারা ল্যান্ড। আর তার নিচে কী হয়ে গেল? গন্ডোয়ানা ল্যান্ড, ঠিক আছে? যারা যারা ইংলিশে পারবে না বাংলায় লিখবা, যারা যারা বাংলায় পারবে না তারা ইংলিশে লিখবে, ঠিক আছে? এই যে এবার কী হয়েছিল না, এই দুটো ভাগ হয়ে গেছে। দুটো ভাগ হওয়ার কী ভাগ হওয়ার পরে এটা তো এক্সটেন্ড হবে। এই আলফার ওয়েগনার যে জলবায়ু বৈজ্ঞানিক, সে বলছে যে এই যে আঙ্গারা ল্যান্ড, এটা কি হয়? এটা মুভড হয় উপরের দিকে। ভালো করে বুঝবি, এটা মুভড হয় উপরের দিকে, আর এইটা মুভড হয় কোথায়? এই দিকে। পৃথিবী কোন দিক দিয়ে ঘুরে? এবারে ডিপলি কনসেপ্ট আছে, ভালো করে বুঝবি। পৃথিবী কোন দিক থেকে? পশ্চিম থেকে পূর্বে। ধরনের পৃথিবীটা এইভাবে ঘুরছে, তাই না? এইদিকে ঘুরছে, এমনি ঘুরছে, তাই না? এভাবে ঘুরছে, ঠিক আছে? এটা মনে রাখ। আর এইটা কি হচ্ছে? উপরের দিকে মুভড হচ্ছে, এটা আসে ওয়েস্টের দিকে মুভড হচ্ছে, ঠিক আছে? এবার কি হবে না, এই যে ভাগগুলোর মধ্যে সবথেকে প্রথমে কি হবে না, এই ভাগগুলো ভাঙবে, এগুলোকে আবার চিত্র প্রথমে প্রথমে গন্ডোয়ানাটা ভেঙে যাবে। গন্ডোয়ানা ভেঙে কি হবে না, এটা কি হবে? গন্ডোয়ানা ভেঙে, দাঁড়া তার আগে একটা কথা বলে দিই, যে এই দুটো ভাগ হয়ে যাচ্ছে। এটা কিসে যাবে? এটা উপরের দিকে চলে যাবে, আর এটা কি হবে? ওয়েস্টের দিকে যাবে। তো কেন যাবে? প্রথম কোয়েশ্চেনটা আসতে পারে। তো এখানে আলফার্ড ওয়েগনার মহোদয় বলেছিল যে এই যেটা নর্থের দিকে যাবে, এটা কি হবে না, পৃথিবীর গুরুত্ব বলের জন্য এটা কিসের দিকে যাবে? উপরের দিকে যাবে। পৃথিবীর যেহেতু গুরুত্ব বলের জন্য ও যেটা বলেছিল, ঠিক আছে? পৃথিবীতে একটা আছে, হ্যাঁ, অভিকর্ষ বল আছে, গুরুত্ব বল আছে। এই যে পৃথিবীর গুরুত্ব বলের জন্য কি হচ্ছে না, লরেশিয়ার আঙ্গারা ল্যান্ডটা কী হচ্ছে? উপরের দিকে চলে যাচ্ছে। আর তার সাথে সাথে বলেছিল যে কি আমাদের গন্ডোয়ানা ল্যান্ডটা, সেটা হচ্ছে কি আমাদের চাঁদ আছে, চাঁদের কি বল আছে? জোয়ার ভাটা। এই চাঁদের জোয়ার ভাটার শক্তির জন্য কি হয়? এটা ওয়েস্টের দিকে যায় হয়। তো বলছি কেন বলেছিল এটা? ধরলে পৃথিবী রীতিমতো এরকম ঘুরছে, কেমন ঘুরছে পৃথিবী? এদিক দিয়ে এদিকে। আর চাঁদের কি আছে? জোয়ার ভাটা বল আছে। চাঁদ কী করে? আমাদের এখানকে বিভিন্ন জিনিসগুলোকে বা ছোটোখাটো যে কোনো জিনিসের ওপর ও কি আকর্ষণ বল করে। আকর্ষণ বল মানে কি? মানে ধরলে তুই এসছিস, মানে ধরলে এখানে এসছে, এবার একে যদি কেউ আকর্ষণ করে, তাহলে এর সাথে আমি বলছি তুমি বিয়ে বাড়ি গেছে, একটা মেয়ে এসে বিয়ে বাড়িতে, এবার ওর সাথে তুমি দেখতে পাচ্ছ, তো তুমি যেতে চাইছো বাড়ি, কিন্তু যেতে পারছো? এই যে আকর্ষণ বলটা কাজ করছে, মানে টেনে রাখা, এটা হচ্ছে আকর্ষণ বল, বুঝতে পারলি? তো চাঁদের যে আকর্ষণ, আমাদের তো আকর্ষণ বল আছে, তো চাঁদের আকর্ষণ বল আছে, তো চাঁদ যে আমাদের এখানে পৃথিবীতে আকর্ষণ বল কাজ করছে, যার ফলে কী মেজর জিনিসে কিছু হবে না। তো ওরকম চাঁদের কাছে সব কিছুতে জমিগুলো না আমাদের এখন এখানে আকর্ষণ বলে কাজ করছে, কিন্তু হচ্ছে না। কোথায় হচ্ছে না? জলের উপর হচ্ছে। ও তখন কি করছে না, চাঁদের আকর্ষণের ফলে জলটাকে কি হয়? টেনে নেয় ও, তাই না? তাই সমুদ্র থেকে এক সময় এখানে জল থেকে আবার ওখানে চলে যায়, কারণ জলটাকে ও টেনে নেয় যখন পৃথিবীর সামনে আসে ঘুরতে ঘুরতে, তাই না? তখন জলটাকে ওর দিকে টেনে নেয় আকর্ষণে। আর যে ও দূরে চলে যাবে, জলটা আবার ছেড়ে যাবে, তখন জোয়ার আসবে। আর যখন জলটা টেনে নেবে তখন ভাটা আসবে, এটা জোয়ার ভাটা। আর চাঁদের জন্য হয়, চাঁদের জন্য হয়, বুঝতে পারলি? যত জোয়ার ভাটা হয় এখানে সব চাঁদের জন্য হয়। এখানে একসময় কত জল আসে না, কী করে? ও জলটাকে টেনে নেয়, মানে জলটাকে এইভাবে টেনে নেয় উপরে, বুঝতে পেরেছিস? ঠিক কেমন বলতো, ধরলে একটা টব নিবি, আর টবে ধরলে একটা বোতল নিবি, বোতলটা ঢুকাবি, কী হবে? জলটা ফুলে ফেপে উঠে না, আবার যখন উঠিয়ে দেবে আবার এক হয়ে যায়। সেম জিনিস কোনো কিছু, বা কোনো জিনিসের আমরা ধরলে চম্বুকে কী হয়? তো চম্বুকে আকর্ষণ বল আছে না, তো চম্বুকে একটা কোনো লোহা ফোয়া রাখবি, তুই চম্বুকটাকে নিয়ে যাবি, দেখবি ছোটোখাটো জিনিসগুলো আস্তে আস্তে উপরে উঠে আসে। ওরকমই জিনিস চাঁদ আছে বলে এমনি আমাদের সব তো আমাদের পুরো চাঁদের উপরে উঠতে পারে না, জলটা কি হয়ে যায়? চাঁদের সাথে
উপরে উঠে যায়, বুঝতে পারলি? তো কিছুটা যখন উপরে উঠে তখন জলটা তো মানে সাইজে একটু উপরে উঠে যায়, জল যা আছে সেম থাকে, শুধু পৃথিবী থেকে একটু উপরে উঠে যায়। যার ফলে কী হয়, তাহলে এখানে জল ছিল তো জলটা ডেনসিটিতে বেড়ে উপরে উঠে যায়, তাহলে ওইখান থেকে ওখানে চলে যায় জলটা, তখন হয়ে যায় ভাটা। এবারে ও যখন এটা যখন সামনে আসছে চাঁদে, আবার চাঁদ যখন আবার দূরে চলে যাবে পৃথিবীর, তখন ও আবার ছেড়ে দেবে আকর্ষণ বলটা, তখন সব জলটা আবার ফিরে চলে আসবে, তখন প্রচুর জল একবার চলে আসবে, তোরা বলবি জোয়ারও চলে এসছে। তো ঠিক আছে, আমরা বুঝতে পেরেছি। তো তাহলে যার ফলে কি এই ল্যান্ডটা যেই জমিটা, এটা কিসের জন্য, এটা জোয়ার ভাটা মানে কি চাঁদের আকর্ষণ বলের জন্য এটা কি হয়েছিল, চাঁদের আকর্ষণ বল। এটাকে আমি বলছি না, এটা আগে বলছি, এটা কে বলছে, অ্যালফার্ড ওয়েগনার। তো ও কি বলছে, এটাকে ও আকর্ষণ করছে। তো চাঁদ যখন এটাকে আকর্ষণ করছে, তাহলে পৃথিবী কেমন ঘুরছে, এদিকে ঘুরছে, পৃথিবী কেমন ঘুরছে, আর চাঁদ একে আকর্ষণ করে ধরে রাখছে, তাহলে কি যে কোথাও যেতে পারবে, তাহলে কি তখন এদিকে গেলে এটা অটোমেটিকলি এদিকে চলে আসবে না, তাই এটা বলছে ওয়েস্টের দিকে যাচ্ছিল। ভালো করে বুঝবি, চাঁদ এটাকে আকর্ষণে ধরে রেখেছে জমিটাকে, আর পৃথিবীতে রীতিমতো ঘুরছে, যখন এটাকে আকর্ষণে ওটাকে ধরে রেখেছে আর পৃথিবী এমনি ঘুরে যাচ্ছে, তখন ওইটা হয় বছর 1 সেন্টিমিটার দিকে করে চলে যাচ্ছে, বুঝতে পারলি? তাই এই জমিটা ওয়েস্টের দিকে যাচ্ছে, আর এই জমিটা রীতিমতো নর্থের দিকে যাচ্ছে, আর ওইটা পৃথিবীর গুরুত্ব বলের জন্য ও যেটা বলছে। এবার প্রথমে কিন্তু এই জমিটা এই হয়েছে, তাহলে এই জমিটাকে ফার্স্ট এই জমিটা কিন্তু ভাগ হচ্ছে, বুঝতে পারলি? যে এই যে তাহলে আমরা দুটো জমির উপর দুটো ফল, এটা হচ্ছে গুরুত্ব, তাই না? আর এটা কি দেখলাম, অভিকর্ষ, এটা হচ্ছে অভিকর্ষ, আর এটা কি দেখলাম আমরা, জোয়ার ভাটা, চাঁদ। রিজন কি না, চাঁদ, এই জমিটা, তাই না? এবার কি হবে, এই জমিটা প্রথম আবার ভাগ হবে, এই জমিটা প্রথম আবার ভাগ হবে, বিভিন্ন ভাগে ভাগ হবে এই জমিটা, গন্ডোয়ানা, ঠিক আছে? এটা 3-4 ভাগে ভাগ হবে। এই যে গন্ডোয়ানা ভাগ হয়ে হয়ে কী হবে, নাকি এটা প্রথম দক্ষিণ আফ্রিকা, এটাই হবে তোর ভারত, এটাই হবে অস্ট্রেলিয়া, এটাই হবে আফ্রিকা। এই দেখে এই জিনিসটা, এই যে পুরো অংশটা, এই নিচের অংশটা পুরো এক ছিল, বুঝতে পারলি? তো এটা কি হলো, এটা প্রথম ভাগ হলো, এটা ভাগ হয়ে পরে কী হলো, দেখ এটা হচ্ছে সাউথ আমেরিকা, এটা হচ্ছে ব্রাজিল, এটাই ব্রাজিল, সাউথ আমেরিকা, এটা আফ্রিকা চলে যাবে, এটা ইন্ডিয়ার ওখানে কিছু যাবে, দেখ অস্ট্রেলিয়া যাবে, বুঝতে পারি? এটা প্রথম ভাগ হয়ে পড়ে, ওইগুলো সব গন্ডোয়ানার অংশ, ঠিক আছে? তারপরে নেক্সট ভাগ কী হবে না, নেক্সট ভাগ হবে কি এই লরেশিয়া বা আঙ্গারাল্যান্ড, এটা ভাগ হয়ে পরে উপর দিকে ভাগ হয়ে যাবে, বুঝতে পারলি? তো উপর দিকে ভাগ হয়ে যাবে, তখন কি হবে না, ওখানে দেখ নর্থ আমেরিকা হবে, ওখানে ইউরোপ হবে, ওখানে দেখ ওই সব কী বলে ইউরোপের পর রাশিয়া পাশে এই যে সব জায়গাগুলো চলে আসবে। তুই কোয়েশ্চান যদি এবার কোয়েশ্চান তুই ভাববি কীভাবে হতে পারে, ইউপিএসসি সিভিল সার্ভিস কোয়েশ্চান দেবে তোকে যে কানাডা ইজ দ্য পার্ট অফ কী হবে, যদি বলে অস্ট্রেলিয়া ইজ দ্য পার্ট অফ গন্ডোয়ানা ল্যান্ড, বুঝতে পেরেছিস তো? তো এইভাবে আমরা এই পুরো জিনিসটাকে আমরা দেখবো। তো এবার এটাকে আমরা নেক্সট পিকচার রাখছি যে এটা ভাগ হচ্ছে, ভাগ হয়ে পড়ে, তাহলে এটাকে আমরা ভাগ হয়ে গেলো, এটাকে নর্থ আমেরিকা হলো, এটা সাউথ আমেরিকা হয়ে গেলো, এটাকে ইউরোপ হয়ে যাচ্ছে, এটাতে আমাদের আফ্রিকা হয়ে যাচ্ছে, এটা অস্ট্রেলিয়া ইন্ডিয়া ভাগ হচ্ছে, বুঝতে পারি তো? ইন্ডিয়া মিক্স আসে, যেমন ইন্ডিয়াতে মিক্সড ইকোনমি, ওরকম মিক্সডই আছে ইন্ডিয়া, সব কিছুতে মিক্সড আছে ইন্ডিয়া। ইন্ডিয়ার উপরটা হচ্ছে আঙ্গারাল্যান্ড আর নিচটা হচ্ছে গন্ডোয়ানা। তবেই তো এই বিজ্ঞানীকে সবাই, তবেই তো প্রশ্নটা করবে, প্রশ্নটা কী করবে যে দেখো তুমি বললে এটা সব উপরে যাচ্ছে, তো এটা তো ওয়েস্টে যাচ্ছে, তাহলে ইন্ডিয়া কী করে উপর নর্থে চলে গেল বেছে বেছে? তখন কবি নীরব, কবি তখন কিছু বলতে পারেনি, তখন ও আবার মানে এরটা পুরোপুরি হয়নি, কিন্তু ওই ম্যাক্সিমাম কনসেপ্ট যেটা ও দিয়ে চলে গেছে, ঠিক আছে? হ্যাঁ, এর ভুল ধরে বাকিটা ঠিক করেছে, যেটা এটা, কিন্তু এখনও এইটাকেই রেখেছে ওরা, এটাকে করেনি, বুঝতে পারলি? কিন্তু সাকসেস হয়নি ওর থিওরিতে। তাহলে আমরা বুঝলাম কেসটা। এবার যদি কোয়েশ্চেন দেয় যে এই যে এরা যে ছোটো ছোটো ভাগ হয়ে গেল, তাই না, এই গন্ডোয়ানা ছোটো, এটা কোন যুগে ভাগ হলো, কোয়েশ্চেন যদি দেয় যে মানে কি আমরা জানি একটা ল্যান্ডে ছিল, তারপর থেকে যখন ভাগ হয়ে গেল, এটা কোন যুগে দেবে না, কার্বনিক ফেরাস যুগে তো কী ছিল না, পৃথিবী ছিল আর একটা প্যান্থেলাসা ছিল, তাই না? হ্যাঁ, যে এই যে নিচেরটা এই উপরটা যখন দুটো সাব পার্ট ভাগ হয়ে যাচ্ছে, কোন এরিয়া কোন যুগে এটা ভাগ হচ্ছে, জুরাসিক, টার্সিয়ারিক যুগে হিমালয় তৈরি হবে, তাই না? দ্য টার্সিয়ারি এজে হিমালয় তৈরি হবে, এটা জুরাসিক যুগ। তো কী হলো যে জুরাসিক যুগে কী হচ্ছে, এটা কি হচ্ছে না, এইগুলোকে আবার সাব পার্ট হচ্ছে, ঠিক আছে? গন্ডোয়ানা ল্যান্ড বল, আঙ্গারা ল্যান্ড বল, এগুলোকে আবার সাব পার্ট হচ্ছে জুরাসিক যুগ। তা আমরা এখন অবধি দুটো যুগ জানলাম, একটা কার্বনিক ফেরাস যুগ আর একটা কী হচ্ছে জুরাসিক, আর একটা হচ্ছে টার্সিয়ারি যুগ বা টার্সিয়ারি এজ, তাই না? এই টার্সিয়ারি এজে কী হয়, হিমালয় তৈরি হয়। তো যাই হোক, আমরা এই স্ট্রাকচারটা দেখে নিয়েছি, ঠিক আছে? এবার আমরা বড় ম্যাপটা আঁকি, ঠিক আছে ব্যাপারটা?
ঠিক আছে, বুঝতে পেরেছিস? এবার দেখ, তো ফার্স্ট কী হবে না, ফার্স্ট কী হবে যে আমরা দেখলাম যে এখান থেকে কী হলো নর্থ আমেরিকা, প্যানজিয়া থেকে এক্সপ্যান্ড হয়ে পড়ে কী হলো, এই পাশটা হলো নর্থ আমেরিকা, এই পাশটা হলো সাউথ আফ্রিকা, এটা গন্ডোয়ানা, তাই তো? এই ইউরোপটা কিসের ছিল? আঙ্গারাল্যান্ড, আর এটা ছিল আবার গন্ডোয়ানা, তাই না? এটা হচ্ছে গন্ডোয়ানার অংশ, তাই তো? এইটা যে এই পিকচারটা এসছে ওটা ওখান থেকে এভলিউট হয়ে এসছে একটা টাইমে, তাই তো? এক্সটেন্ড হয়ে 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 এই জায়গাটা আমরা এসেছি। এই তার মধ্যে এই যে জায়গাটা, এটাকে আমরা কী বলি? এই সমুদ্র তৈরি হয়েছে, এই সমুদ্রটাকে আমরা কী বলি? হ্যাঁ, আটলান্টিক, নর্থ, এটা নর্থ আটলান্টিক ওশেন, তাই তো? আটলান্টিক ওশেন, নর্থ আটলান্টিক ওশেন এটা পড়ছে, আর এটা আবার সাউথ আটলান্টিক ওশেন বলছে। আর এই যে এই সমুদ্রগুলো এটা কী নাম হলো? এইটা হচ্ছে ইন্ডিয়ান ওশেন, আর এটা আমাদের এখানে এই পাশে যে প্যাসিফিক ওশেন, মানে প্রশান্ত মহাসাগর হয়ে যাবে। আর এগুলো অনেকগুলো ওশেনে ভাগ হয়ে যাবে, তাই না? ট্যাটিসের নাম আর থাকবে না, ট্যাটিস সমুদ্র কী হয়ে যাবে? শেষ হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে আমরা নতুন ম্যাপটা দেখতে পাবো। এবার এইভাবে ম্যাপটা হলো মানে ঠিক এইভাবে কেন হলো, এবার আমরা এখান থেকে দেখতে পাবো যে এটার কিছু ফল্ট দেখতে পাবো। এই ফল্ট একটা আগে দেখবো, আর তার আগে এটা কী কী ফল্ট দেখতে পাই এর আমরা প্রথম পজিটিভ প্রমাণও কী কী দেয় আমরা প্রমাণ দেখবো। পজিটিভ প্রমাণ কী কী দেয়? আগে একসাথে ছিল প্রথম, যেটা পাজেলটার মধ্যে যদি আমি লাগিয়ে দেওয়া হয় তো সব খাপ এই জায়গায় একটু লেগে যাবে, ওটা লেগে যাবে, পুরো একটা জায়গায় আবার একটা পূর্ণ জমিতে পরিণত হয়ে যাবে। 1 নম্বর পজিটিভ পয়েন্ট। 2 নম্বর পজিটিভ পয়েন্ট, হ্যাঁ, যে চারিদিকে এগুলো সব একসময় এক জায়গায় ছিল, একটা আইসেজ আন্ডারে ছিল, তাই এটাকে পরে সব জায়গায় বরফের চাদর পাওয়া যায়, তাই না? এটা একটা ব্যাপার। 3 নম্বর ব্যাপার কী হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কি? কয়লা। বলছে কয়লা অ্যাকচুয়াল আমাদের কি 0 ডিগ্রি, 0 থেকে 23.5 ডিগ্রি, 0 থেকে 23.5 ডিগ্রি, এটা হচ্ছে 0 ডিগ্রি, তাই তো? আর এখান থেকে হবে 23.5 ডিগ্রি ধরলে, তাই না? নর্থ, আর এখান থেকে হবে 23.5 ডিগ্রি সাউথ। ঠিক আছে, তো সূর্যের আলো তো এইটুকুর মধ্যে পড়বে, তাহলে কি সূর্যের আলো যেহেতু এইটুকুর মধ্যে পড়ে লম্বভাবে, বাদবাকি সব তির্যকভাবে পড়ে, তো এই জায়গাটা সবথেকে বেশি হিট হবে, তো এইসব অঞ্চলেই নিশ্চয়ই কয়লা পাওয়া যাবে। কয়লা কিন্তু এখানে পাওয়া যেতে পারে না। কয়লা কীভাবে তৈরি হয়? কয়লা কীভাবে তৈরি হয়? যেগুলো আমরা কয়লা দেখতে পাই, কয়লা তৈরি হয় যে আজ থেকে কয়েক লক্ষ বছর আগে প্রচুর গাছপালা থাকতো, বড় বড় গাছ, আজকের মতো গাছ নয়। আজকের গাছগুলো যদি এক হয় তো আগেকার গাছগুলো 1000, মানে গাছগুলো তাকালেই ভয় হতো। আগে ডাইনোসর পাওয়া যেত, তাই না? ডাইনোসরের হাইট কত থাকতো? বুঝতে পারছিস কত থাকতো? তো গাছগুলো জানিস তো ওরা থাকতো নিশ্চয়, গাছগুলো এত বড় বড় হতো। আস্তে আস্তে সব কিছু এভলিউট হয়ে ছোটো হয়ে যাচ্ছে, ওইভাবে গাছ থাকতো না। কত বড় বড় গাছ থাকতো? কিছু না 100 ফুট 200 ফুট উঁচু উঁচু গাছ থাকতো, আগে 500 ফুট উঁচু উঁচু গাছ থাকতো। 1-2 গাছ তাও পাওয়া যাবে যদি তুই বোটানিক্যাল গার্ডেন যাস, তো পুরোনো গাছ, বুঝতে পারলি? তো অনেক বড় বড় গাছ হতো, এখনকার মতো গাছ হতো না। একটা গাছের সাইজের যে স্তম্ভটা হতো এই ধরলে বেলঘুরা স্টেশন চত্বর পুরোটা নিয়ে পড়ে, এত বড় একটা গাছ যে পিলার হতো, গাছের গোড়া হতো ভাবতে। এই গাছগুলো একসময় হয়তো ডেস্ট্রয় হয়, দিয়ে মাটি ফাটি চাপা পড়ে যায়, চাপার পর কয়েকশো লক্ষ ওখানে যখন সূর্যের আলো পড়ে, তাই না? সূর্যের আলো পড়ে তাপ ফাপ ওগুলো এনার্জিগুলো সঞ্চয় হয়, তবে কী হয় কয়েক লক্ষ বছর যাওয়ার পর ওগুলো নিচে কী হয় না কয়লার রূপ নিয়ে নেয়, কার্বনের রূপ নিয়ে নেয়, ওগুলোর উপর কার্বনের রূপ নেয়, তখন ওটাকে কয়লা হয়ে যায়। কিন্তু গাছ যদি এখানে থাকতো, অনেক বড় বড় গাছ এখানে যদি ডুবতো, তারপর থেকে তো ওখানে যদি কয়েক লক্ষ বছর থাকতো, তা নিশ্চয়ই ওটা কয়লা হতো না। কারণ কেন? ওখানে সূর্যের আলো লম্বভাবে পড়ে না, আর ওখানে সূর্যের আলো যদি না পড়ে তাহলে ওই কয়লাগুলো কী হবে? এনার্জি সঞ্চয় হবে না। বুঝতে পারলি? ভালো করে বুঝবি। আজকেও যে গাছগুলো আছে এই গাছগুলোতে কয়লা হবে না, এগুলো খুব দুর্বল গাছ, বুঝতে পারলি? আমাদের এখন যেগুলো আছে এগুলো মাটিতে এমনি পোকাতে খেয়ে নেবে, ঠিক আছে? এগুলোকে কয়লা আর হতে হবে না এইসব গাছের। তো যে গাছগুলো মানে বুঝতে পারছিস এখানে এইসব জায়গায় গাছগুলো নিশ্চয়ই পড়েছে এক জায়গায়, গাছগুলো কয়েক লক্ষ বছর মাটির নিচে চাপা থেকেছে, ওগুলো কোনো গাছ যে কার্বনের রূপ নিয়েছে এবং এনার্জিও সঞ্চয় হয়েছে সূর্যের আলোর ফলে, যার ফলে ওগুলো কয়লার রূপ ধারণ করেছে মাটির নিচে কয়েক লক্ষ বছর ধরে। কিন্তু যদি এটা এই সব ঠান্ডার দেশগুলো হতো তো নিশ্চয়ই ঠান্ডা তো সূর্যের আলো পড়তো না, কয়লার রূপ নিত না, এনার্জি পেতো না। তার মানে কি
আমাদের ইউরোপে এইসব জায়গায় মানে কি আমাদের ইউএসএসআর রাশিয়াতে এখানে প্রচুর কয়লার খনি আছে, আমেরিকাতে এখানে প্রচুর কয়লার খনি আছে। এইসব জায়গায় যে ঠান্ডা দেশে প্রচুর কয়লার খনি পাওয়া গেছে, তাই না? চায়না তো ঠান্ডার দেশেও কয়লার খনি আছে। তো ওরা কীভাবে বুঝতে পারছে যে ওখানে কয়লার খনি কী করে গেল? তাহলে তার মানে নিশ্চয় এই সব জমিগুলো একটা সময় এই জায়গাটাতে এক্সিস্ট করতো। তাহলে জিরো থেকে মানে পৃথিবীর এই যে পৃথিবী হলে যেখানে সূর্যের আলো পড়ছে, মানে এখান থেকে এইটুকুর মধ্যেই নিশ্চয়ই এইভাবেই একটা জায়গায় এক্সিস্ট করতো জমিটা, যেটাকে প্যানজিয়া নাম ছিল, বুঝতে পারলি? যেটাকে ভেঙে চলে যাচ্ছে বা এইভাবে এখানে এইভাবে এক্সিস্ট করতো জমিটা কিছুটা, বুঝতে পারলি? এই জায়গাটাতে এইভাবে পরে এইখানে কিছুটা থাকতো যেটা এখনও ঠান্ডা আছেই, আর এই জায়গাটা পুরো পরে উঠে গেছে ভেঙে পড়ে, বুঝতে পেরেছিস তো? এটাই প্রমাণ দেয়ও যে তবে ওখানে রাশিয়াতে কয়লা পাওয়া যাচ্ছে, কিন্তু অ্যাকচুয়ালি রাশিয়াতে কয়লা পাওয়ার তো জায়গা নয় ওটা। ওখানে তো পুরো যে অঞ্চলে কয়লা পাওয়া যায় সেই অঞ্চলে প্রচুর ঠান্ডা, সবসময় বরফ পড়ে, ওখানে কী করে কয়লা পাওয়া যায়, তাই না? এটা তো পজিটিভ পয়েন্ট। ওখানে তো কয়লা পাওয়া যাবে না, কয়লার জন্য তো কী লাগে, বড় বড় গাছ লাগে, ঊর্জা লাগে, সূর্যের তাপ লাগে, তবে তো গরম হবে, তবে তো এনার্জি সঞ্চয় করবে ওই কার্বনগুলো। কয়েক লক্ষ বছর ধরে হবে, একদিনের হয় না প্রসিডিওর, 1 লক্ষ বছর ধরে হতে পারে ওটা। তো নিশ্চয়ই জমিগুলো এখান থেকে 1 লক্ষ বছর ধরে এখানে পড়েছিল একসময় ভেস্টেড ল্যান্ড হিসাবে, বুঝতে পেরেছিস? দিয়ে কী হবে, আস্তে আস্তে এটা এক্সটেন্ড হয়েছে এইভাবে। ও তাহলে একটা পজিটিভ পয়েন্ট, তাই না? এটাকে ওকে খারাপ বলতে পারবো না। কয়লা হলো, তারপরে কী হলো, দ্বীপের চাপ, বিভিন্ন দ্বীপের চাপ, জানিস তো? এখানে কিছু দ্বীপ আছে, দেখবি তোকে, যেমন ধরলে দ্বীপগুলো বলছি আমি, যেমন ওয়েস্ট ইন্ডিজ, জাপান এইসব জায়গায় ওয়েস্ট ইন্ডিজ, তাই না? এইখানে ওয়েস্ট ইন্ডিজ, এইভাবে অনেক দ্বীপ আছে। তারপরে এখানে জাপান আছে, দেখবি এই দ্বীপগুলো, এই যে দ্বীপগুলো, বুঝতে পারলি? এই যে দ্বীপের চাপ এখানে আছে, এখানে দ্বীপগুলো আছে, খাড়িতে দ্বীপ আছে, প্রচুর দ্বীপ। এই দ্বীপগুলো দেখবি না মেজর যে দ্বীপের থেকে ঠিক একটু পেছনে করবে। এই যে দ্বীপগুলো, এই যে মেজর দ্বীপ, এই থেকে ঠিক একটু পেছনে এগুলো এক্সিস্ট করবে, দেখে এখানে এক্সিস্ট করছে, এখানে এক্সিস্ট করছে, এখানে এক্সিস্ট করছে, তাই? তো ও বলছে এগুলো এমন দেখে মনে হচ্ছে যেমন এগুলো থেকেই ছেড়ে এসছে, বুঝতে পারিস? কীভাবে দেখ দ্বীপগুলো, দেখ ওই পাশে দ্বীপ পাবি, ঠিক আছে? ওই দেখ জাপানের এরিয়াটা দেখ, এই পাশে, এই দেখ এই জায়গাটা দেখ, এখানে দ্বীপ পাবি। আবার দেখ এই এরিয়াটা দেখ ম্যাপে, ওই জায়গাটা, এই দেখ এই জায়গাটা দেখ কিউবাগুলো, ওই দ্বীপগুলো, এই যে দ্বীপগুলো এখানে প্রত্যেকটা খাপে সেট হয়ে যাবে। ম্যাপগুলো দেখ ভালো করে, প্রত্যেকটা দ্বীপগুলো খাপে সেট হয়ে যাবে, ঠিক আছে? আর দ্বীপগুলো কীভাবে ছিঁড়ে গেছে, ঠিক যেমন মা যেতে ধরলে বাচ্চাগুলো হাতছাড়া হয়ে যায়, 1-2 পেছনে যেতে থাকে, ওরকম 1-2 দ্বীপ ওখানে হাতছাড়া হয়ে যায় ওই শিয়াল সীমা ভাষার জন্য। কিন্তু ওটা ওর পেছনে থেকে যায় দ্বীপগুলো, একদম প্যারালাল। আবার ওই দ্বীপগুলোর জায়গাও আছে, যেখান থেকে ছেড়েছে সেখান থেকে বুঝতে পারে যে এটা এখানে ঢুকে যাবে, বুঝতে পেরেছি কেসটা? তো এটাও প্রমাণ দিয়েছে দ্বীপীয় চাপের জন্য এটা হয়ে থাকে। তাহলে একটা মেজর পয়েন্ট পাচ্ছি আমরা যে ওই দ্বীপগুলোর ছোটো পাশে কেন আছে, ওই মেন ভূল্যান্ডটার পাশে, কারণ এর পাশে এই জন্যই আছে যে এটা এখানে কী হবে, এখানে কোনো এক সময় এটা ছেড়ে গেছে ওখান থেকে। ঠিক যেমন মা হাঁটে আর বাচ্চাগুলো ওই স্রোতটা নিতে পারে না, দ্বীপের চাপের জন্য এগুলোকে একটু খণ্ড হয়ে গেছে, ঠিক আছে? শিয়াল সীমা থেকে আলাদা হয়ে গেছে, ঠিক আছে? নেক্সট আর কি বলেছে, এরকম প্রচুর উদাহরণ আছে, বুঝতে পারলি? তো এইভাবে আমরা কি দেখছি না, এইভাবে পুরো ইউরোপের এই জায়গাটাকে কী হয়েছে, বিস্তার হয়েছে। তা আমরা বুঝতে পেরেছি তো অ্যাকচুয়াল এখনকার গন্ডোয়ানার যে মেন পার্টটা পড়ে আছে সেটা হচ্ছে এই পার্টটা, আফ্রিকা। এটাই হচ্ছে মেন পার্ট গন্ডোয়ানা। আর এইসব জায়গায় প্রথম কি হয়, মানুষেরও কি হয়, আবির্ভাব। আর আজকে মানুষকে আবির্ভাব হয়ে ওইসব জায়গায় মানুষকে মানুষ বলে মনে করছে না, তাই না? কালো মানুষ দেখলেই কি হচ্ছে, অন্যরকম কথা বলছে। তাই মানুষ তো কালোই হবে, পৃথিবীতে এসছে, সবসময় সূর্যের আলো পড়ছে, তো কালো হবে না? এবার কিছু মানুষ কি এখান থেকে এখানে চলে যেয়ে এবারে একটু নিজেকে পরিচর্যা করেছে, তারপর থেকে ফর্সা হয়ে গেছে। অ্যাকচুয়ালি তো সব মানুষ কালোই হওয়ার কথা। এবার যখন এখানে কয়েক লক্ষ বছর ধরে থেকে গেছে বরফের দেশে, আস্তে আস্তে কী হয়, হ্যাঁ মেলানিন কী হয়েছে, কমতে থাকবে, তাই না? আস্তে আস্তে মেলানিন কমতে থেকে ওদের বায়োলজিক্যাল চেঞ্জ হয়ে পড়ে, আস্তে ফর্সা হয়েছে, মানুষ বিবর্তন হয়েছে। যখন বিবর্তন হয়ে গেছে ফর্সা, তখন ওর তো পুরো ঘ্যাম হয়ে গেছে, বুঝতে পারলে, পুরো অ্যাডিট হয়ে গেছে। আর কালো মানুষকে মানুষ মনে করছে না, কিন্তু জন্ম কিন্তু এখানে দিয়েছে, মানুষের জন্ম কিন্তু এই জায়গাটায় হয়েছে,
বিভিন্ন সব কিছুর জন্ম কিন্তু এই আফ্রিকাতে হয়েছে। আর ডায়মন্ডটা ওখানে আছে কেন? ডায়মন্ডটা কেন ওখানে আছে বুঝতে পারছিস এবার? বেশিরভাগ এবং শুধু ওখানে নেই, বা সব জায়গায় ডায়মন্ড পাবি, কারণ ওখান থেকেই তো ভাগ হয়ে এসছে না জায়গাটা, কিন্তু মেজর পরিমাণটা ওখানে পাবি, বুঝতে পারলি? যখন এই যে কাঠ, কয়লা, এগুলোই এই যেমন কয়লা হচ্ছে, কয়লার ভিতরে ডায়মন্ড পাওয়া যায়। কেন পাওয়া যায় কয়লার ভিতরে ডায়মন্ড? মেইন হচ্ছে কার্বন। কার্বন বুঝতে পারছিস? কার্বনের পরিমাণটা ওটা তো কয়েক লক্ষ গুণ বেশি হয়ে যাচ্ছে কার থেকে? কয়লার থেকে। আর যার ফলে কী হচ্ছে, ওই কয়লাগুলো এই কী হয়ে পরিণত হয়ে গেছে? ডায়মন্ডে, একটা কঠিন বস্তুতে পরিণত, কঠিন মেটালে পরিণত হয়ে যাচ্ছে, তাই না? ডায়মন্ডে। আর যার কি হচ্ছে ওইটা মানে ও যার তেজস্ক্রিয় প্রচুর বেড়ে যাচ্ছে, তেজস্ক্রিয় তো না মানে যার শাইনিংটা প্রচুর বেড়ে যাচ্ছে, তাই না? প্রচুর বেড়ে যাচ্ছে ডায়মন্ড। তো কার্বনে এটাকে ওই রূপটা দিচ্ছে, তাই কয়লাকে ব্ল্যাক ডায়মন্ড বলা হয়, কালো হিরে বলা হয়, তাই না? তো যাই হোক, আমরা এই জিনিসটা বুঝতে পেরেছি তো যে এই থিওরিটা কেন হচ্ছে, কি ব্যাপার ছিল। এবার আমরা চলে আসি আমাদের বাড়িতে, তাই না? এখানে যে এই জায়গাটার আমরা চলে আসি, আমরা এগুলো ভবিষ্যতে কোনো দিন যাবো, তাই না? এগুলোরে কোনো দিন করবো, ওয়ার্ল্ড হিস্ট্রি, ওয়ার্ল্ড জিওগ্রাফির সময় এগুলোকে শেয়ার করবো। আমরা আবার বাড়ির দিকে ফিরে যাচ্ছি। এর ভুল, একে ভুল প্রমাণিত কীভাবে হয়, যে একে এর উপর আঙুল কীভাবে তোলে? প্রথম বলে যে শব্দ ঠিক ছিল, তো প্রথম একে বলে যে সব এক জায়গায় কেন ছিল আর কেনই বা ভাঙলো, এর এখনও ব্যাখ্যা দিতে পারো না। সব যে প্যানজি এক জায়গায় কেন ছিল, ভাঙলো কেন এটা? তখন পৃথিবীর চাপ ফাপ বলে যে এটাকে রিজনেবল মানা যায় না, এক নম্বর, বুঝতে পারলি? তারপরে ওকে আবার বলে যে সব যদি সাউথের যেটা আমাদের এটা হচ্ছে দুটো ভাগ হলো, তাই না? একটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড আর একটা কী নাম ছিল? গন্ডোয়ানা ল্যান্ড। আবার এটা তো এদিকেই যাচ্ছে আর এটা তো নর্থে যাচ্ছে, তার মধ্যে এখান থেকে কিছু পার্ট বেরিয়ে নর্থে চলে, এটা কেন যাচ্ছে? তা সেটারও পজিটিভ প্রমাণ দিতে পারেনি। তো অনেক ব্যাক এখানে খারাপ দিক আছে। হ্যাঁ, তারপরে আর একটা আছে যে এটা কেন এদিকে যাচ্ছিলো? হ্যাঁ, যেহেতু মুন, চাঁদ এটাকে অ্যাট্রাক্ট করছিল, তাই না? চাঁদ এটাকে ফোর্স করছিল, কিন্তু চাঁদ পৃথিবীর এমনি কোনো মাটির ওপর কোনো ফোর্স দিতে গেলে চাঁদের যা ফোর্স আছে অন্তত পৃথিবীর থেকে 1 কোটি গুণ বেশি ফোর্স চাঁদের থাকা উচিত, তবে এই কাজটা করতে পারবে। তো পৃথিবীর থেকে 1 কোটি গুণ বেশি যদি চাঁদের পাওয়ার থাকে, তবেই ওই জমিটাকে ও নিজের দিকে টানতে পারবে। তা থেকে আপাতত জলটাই টানুক, ওর ভাগ্যে জলে আছে, তাই তো? একদম রিজনেবল এই জন্যই নয়, কিন্তু আজকেও এই থিওরিটা অনেকে মেনে চলে, কারণ আর তো কোনো সেরকম থিওরি পাওয়া যায়নি। একটু এর উপরে মেকআপ করে পরে চালিয়ে দিয়েছে, বুঝতে পেরেছিস? বই তুই এটাই পড়বি, কিন্তু ব্যাপারটা এটাই আছে, যেসব জায়গাগুলো এগুলো রিজনেবল থিওরি দিচ্ছে যে এটা চাঁদের ছাড়া ওইটা কেন ভাগ হয়েছে, মানে এর উপরে যা কাজ হয়েছে এর উপরে কাজ হয়েছে, তাই ওয়েগনার থিওরি সব থেকে বেশি পড়ানো হয়। কিন্তু যেহেতু জিওলজিস্ট ছিল না, তাই সবারই চাপ হয়ে গেছিলো ওকে নিয়ে। তো তুমি একটা জিওলজিস্ট না হয়ে তুমি একটা ক্লাইমোলজিস্ট হয়ে করে কী করে এটা করতে পারো? মানে তো দাঁতের ডাক্তার পেট নিয়ে কথা বলে দিয়েছে, আবার লিভারের ডাক্তারগুলো তো আবিষ্কার করতে পারেনি পেট নিয়ে কিছু, ওই জন্য ওদের মুড খারাপ হয়ে গেছে, বুঝতে পারছিস তো? ওরা বলছে ও আঙুল তুলছে, এটা কী করে হচ্ছে? মানে ডাক্তার আছে, ও কিন্তু পেট নিয়ে কথা, কিন্তু ওদের তো একটা বেসিক জ্ঞান থাকেই। তো ও করতো না, ও কী করেছে বিভিন্ন জায়গায় গেছিলো জলবায়ুর জন্য, এখানকার জলবায়ু কীরকম, ওখানকার জলবায়ু, কিন্তু দেখছে একসময় যে বিভিন্ন জায়গায় বরফের চাদর পাচ্ছে, গরমের জায়গা তো এক সময় ছিল, এইটা তো ওর মাথাটা ঘুরে যাচ্ছে যে এখানে কী করে বরফের চাদর পেতে পারি। যদি সারা জীবনে এরা যদি এই জায়গায় বসবাস করতো, তাহলে বরফের চাদর তো ও যখন ওগুলোকে C14 টেস্ট করছে বা বুঝতে পারছে এখানে একসময় বরফের চাদর ছিল, বরফ দিয়ে ঢাকা ছিল, কী করে বরফের দিয়ে ঢাকা থাকতে পারে আফ্রিকাটা? তখন ওর মাথায় কোয়েশ্চেন আসছে যে নিশ্চয়ই এগুলো একসময় এক জায়গায় ছিল। হ্যাঁ, পরে আবার ওইটাকে তো প্রমাণ দিয়ে তো সত্যিও করা হয়, এখনও তো সবাই মানে প্যানজিয়ার প্যান্থালাসা কনসেপ্ট এখনও মানে সবাই, বুঝতে পেরেছিস? আমরা যে এইভাবে এখন আছি এইভাবে ছিল না ব্যাপারটা। আজকেও প্রত্যেক বছর পৃথিবী হয়তো 1 সেন্টিমিটার করে 2 সেন্টিমিটার পর্যন্ত কী করছে, মুভ করে যাচ্ছে। হ্যাঁ, একটা সময় আসবে যখন কি হবে, পৃথিবী থেকে কোথায় বেরিয়ে যাবে ভাই? বলছে বেরিয়ে যাবে একটা সময়, বলছে করতে করতে তো বেরিয়ে যাবে, কোথায় বেরোবে? বেরো না, গোল তো ঘুরে আবার একটা সময় যোগ হয়ে যাবে, জানিস? মানে এটা তো গোল, তো এখান থেকে যদি এমনি যাতে ঘুরে এখানে আসবে, মানে একটা সময় আবার জয়েন হয়ে যাবে এগুলো, তো মানে পৃথিবী আবার ধ্বংস হবে। সবারই একটা তো টাইম পিরিয়ড আছে, পৃথিবীরও আছে, মানে যদি কোনোভাবে না হয় তো ওটা ওইভাবে হয়ে যাবে, অন্তত কয়েক লক্ষ বছর আছে। তো নেক্সট আমরা আসি এই যুগে, ঠিক আছে? এবার আমরা যে ভারতবর্ষ দেখি,
তা আমরা জাস্ট দেখছি এই যে যেখানে ভারতবর্ষ দেখছি না, এই উপরটা যেটা রাশিয়া ফাসিয়া আছে, এই জায়গাটার নাম ছিল কি আঙ্গারা ল্যান্ড, তাই না? রাশিয়া ফাসিয়া এগুলো যেগুলো আছে এইখানে জায়গাটার নাম ছিল আঙ্গারা ল্যান্ড, ঠিক আছে? যেটার নাম ছিল কি গন্ডোয়ানা ল্যান্ড। আমি জাস্ট একটা জিনিসটা বোঝাচ্ছি, আমি এই জিনিসটা বুঝতে পারলি? তো কী হয়, এই যে গন্ডোয়ানা ল্যান্ড থেকে না কী হয়, এখান থেকে একটা পার্ট কী হবে বেরোবে, ভালো করে বুঝবে। এখান থেকে একটা পার্ট কী হবে সেপারেট হবে, এখান থেকে পার্টটা বেরিয়ে, পার্টটা এখান থেকে বেরোবে, ছাড়বে এখান থেকে, তাই না? এটাকে পার্টটা ছাড়বে এখান থেকে এরকম, এইদিকে, ঠিক আছে? তারপরে কী হবে, এদিকে মুভড হবে এটা পুরো পার্টটা, এইভাবে পার্টটা ও কোথায় মুভ হচ্ছে, নর্থের দিকে মুভ হচ্ছে, বুঝতে পারিস? মুভ হতে হতে কী হবে, এই পার্টটা এখানে ধাক্কা মারবে, এই জায়গাটা, বুঝতে পারলি? তো এই জায়গাটা তখন কি সমুদ্র থাকবে, এই জায়গাটা টেথিস সমুদ্র, এই জায়গাটা উপরে কি আছে আঙ্গারা ল্যান্ড বা লরেশিয়া বলতে পারি, আর এটা কি হচ্ছে গন্ডোয়ানা ল্যান্ড। তো এটা কোনটা জায়গা থেকে বেরোচ্ছে, এই জায়গাটা থেকে বেরোচ্ছে, তাহলে এই পার্টটা এরকম হয়ে গেল, বুঝতে পারলি? আফ্রিকার একটা জায়গা আছে দেখ, ওইখানে ইন্ডিয়ার ওই নিচটা সেট হয়ে যাবে, আফ্রিকার জায়গায় ওখানে এটা সেট হয়ে যাবে, তাহলে এই জায়গাটা বেরিয়ে 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 এখানে যাচ্ছে, বুঝতে পারলি? একটা সময় কি হবে, এটা এখানে টাচ হয়ে যাবে, বুঝতে পারলি? এই ট্যাথিস সমুদ্র কী হবে, এখানে পুরো এই জায়গাটা এরকম টাচ হয়ে যাবে, ধাক্কা মেরে যাবে, বুঝতে পারলি? এইভাবে টাচ ধাক্কা মেরে যাবে। তাহলে ধাক্কা মারার পর কী হবে, এই যে জায়গায় টেথিস সমুদ্রের যে উপরে এই জায়গাটা ধাক্কা মারার ফলে কী হবে না, এই জায়গাটা উঁচু হয়ে 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 এভাবে হিমালয় পর্বত হয়ে যাবে, ভালো করে বুঝি, ঠিক আছে? তাহলে আমরা এটাকে 3D ভিউতে নিতে পারি, তাই না? কীভাবে নেব আমরা বলে দিচ্ছি, 3D ভিউটা করছি তাহলে, ঠিক আছে? দেখ, তাহলে আমরা গন্ডোয়ানা থেকে বেরিয়ে বেরিয়ে আসছে, তাই তো এই জায়গাটা, তাহলে এই জায়গাটা থেকে নিশ্চয়ই এই সময় এই ট্যাথিস সমুদ্রে, এখানে ট্যাথিস, তাই না? এখানে প্রচুর নদী আসতো এই জায়গাটাতে, কয়েক কোটি কোটি নদী পড়তো এই জায়গাটাতে, নদী তো থাকবেই, তাই না? আর এখানটাতে কী হতো, এই জায়গাটাতেও কী হতো, এখান থেকে এসে পরে আমাদের কী থাকতো, এখান থেকে যে জায়গাটা বেরোবে কী নাম হবে এটার, গন্ডোয়ানা, এদিকে এইভাবে যাবে, মুভ করবে। তো এই জায়গাটা যেমন এখানে মুভ করবে ও, তাই না? তো এই জায়গাটা কি সমুদ্র থাকবে, টেথিস, আর এখান থেকেও কী হচ্ছে প্রচুর নদী এদিকে যাবে, বুঝতে পারলি? তাহলে কী হবে, টেথিস সমুদ্রের কাছে কী হবে না, প্রচুর নদীর থেকে যা পলি, কয়েক কোটি কোটি নদী তো আগে থাকতো, এখন তো নদীর সংখ্যা কমে গেছে, যার ফলে কত পলি এখানে জমে যাবে, প্রচুর পলি জমে যাবে এই জায়গাটা, আস্তে আস্তে জমবে কি না? সে দুটো ওগুলো যদি নিচে পরস্পরের দিকে আসে তো সমুদ্রের দিক দিয়ে তো পলি তো প্রচুর জমে যাবে জায়গাটা, কোথায় না এইখান থেকে বেরিয়ে আফ্রিকা থেকে বেরিয়ে গন্ডোয়ানা ল্যান্ডে, আর আঙ্গা ল্যান্ড থেকে নদী আসছে, মানে টেথিস সমুদ্রেতে প্রচুর কী হচ্ছে, পলি জমে যাচ্ছে। আর পলি জমে ঠিক দেখতে কীরকম হয়ে যাচ্ছে, ধরলে এইভাবে দেখতে হয়ে যাচ্ছে, আমরা একটু ডিজিটাল করছি, এখান থেকে ধরলে আমি দুটো পার্ট করছি, ঠিক আছে? এদিকটা হচ্ছে আঙ্গারা ল্যান্ড, এদিকটা হচ্ছে গন্ডোয়ানা, ঠিক আছে? আর মাঝে কি হচ্ছে টেথিস, তাহলে এইভাবে এদিকে আসছে মুভ হয়ে, আমি এটা 3D করছি, এটা এইভাবে আসছে, বুঝতে পারলি? এটা উপর দিক থেকে এটা আমরা 3D করছি, এখানটা হচ্ছে টেথিস সমুদ্র, আর এখানে কি হচ্ছে আঙ্গারা ল্যান্ড, মানে এই পার্টটা, ঠিক আছে? ভালো করে বুঝবি কিন্তু, এটা হচ্ছে এই পার্টটা, আর এই পাশটা হচ্ছে এদিক দিয়ে, যেটা এই সরে সরে দিকে যাচ্ছে। তো এখানে রীতিমতো এই করে এখানে কী হবে, পলি জমবে না জায়গাটা, পলি জমে যাবে, যত বেশি পলি জমবে না এসব জায়গা, আমি একদিনের কথা বলছি না, এটা কয়েক কোটি বছর লেগেছে, যত বেশি পলি জমবে, পলি অনেক বছর থাকার ফলে কী হয় বলতো, পলি যদি শক্ত হয় দিয়ে পাথর হয়, শিলাতে পরিণত হয়, যখন পাথর হবে না তখন কী হবে, এটা অত শক্ত হবে, এটা নিচ দিকে এটাকে টানবে, জানিস তো,
ভারী হবে তখন নিচটাকে ওটা কী হবে, দাববে। একদিনের নয়, এটা কয়েক লক্ষ বছর ধরে চলে। তো লক্ষ বছর ধরে ওরকম নিচ দিকে দেবেছে, যত এটা নিচ দিকে দাববে না, পাশগুলো কী হয়, তত কী হয়, কাছের দিকে সরে আসে না? নিয়ম তো এটা, বুঝতে পারলি? তত কাছের দিকে সরে এসছে, আর এখান থেকে পলি জমে গেছে, বুঝতে পেরেছিস? তো এক সময় কী হয়, এই যে গন্ডোয়ানা আর এখানে হচ্ছে আঙ্গারা ল্যান্ড, তো পলি এখানে জমতে কী হয়েছে, এইসব জায়গায় প্রচুর পলি জমেছে, পুরো পাললিক শিলাতে একদম পুরো ভরে গেছে, ঠিক আছে? আর এমন হয়েছে এই জায়গাটা, আস্তে আস্তে এই জায়গাটা ফুলে এইভাবে উঠেছে, আর এই দিক দিয়ে এইভাবে এরকম ফুলে উঠেছে। ভালো করে বুঝ কী হয়েছে না, এই পাললিক শিলার চাপে এটাকে আস্তে আস্তে প্রচুর চাপ হয়ে গেছে, চাপ হয়ে জায়গাটা এমনি হয়ে গেছে। এই দেখ প্রচুর চাপ হয়েছে, চাপ হয়ে এই জায়গাটা যখন পুরো ভরাট হবে তখন এই জায়গা থেকে ফাটল ধরে এটা এইভাবে উঠেছে, আর এই জায়গা সমতল হয়ে পরে এই পাশ দিয়ে ক্র্যাক হয়ে পরে উঠে গেছে। বুঝতে পেরেছিস তো? হ্যাঁ, এই যে ক্র্যাক হয়েছে এই পাশে, গন্ডোয়ানের এই পাশে ক্র্যাক, এটাকে বলছে হিমালয়। এই যে উঁচু অংশটা, এই জায়গাটা, এটাকে কি বলছি, তিব্বত, আমাদের উপরে হিমালয়ের উপর তিব্বত। আর এই যে এটা আছে, এটার কি নাম, কুনুল্লান, KYUNLYNLUN, যেটা চায়নাতে আছে, ওই পাশটায় আছে। এরকম এই স্ট্রাকচারটা আছে। যখন এখানে টাচ হবে তাহলে এখানে হিমালয়টা উঠবে, তারপরে তিব্বত পাবো, তারপরে কুল্লন পাবো। বুঝতে পারলি? তাহলে এই স্ট্রাকচারটা এখানে যাবে, এই জায়গাটা পলিটা সংকুচিত হয়ে উপরে উঠে যাবে। বুঝতে পারলি? চাপ আসবে তো দুদিক দিয়ে, এখানে পলি, এখানে তো পলি, দেখ ভালো করে বুঝ। ধরলে পলি এখান থেকে আসবে, তুই ভাববি এই জায়গার কোনাকুনি কেন উঠে গেল, এটা তো কোয়েশ্চেন আসতে পারে, তাই না? কেন উঠবে না? কারণ এখানে শক্ত পলি হয়ে যাচ্ছে, প্লাস এদিক দিয়ে এইটাও তো মুভড হচ্ছে রে ভাই এদিকে, আর এটাও তো এদিকে মুভড হচ্ছে, এটা না মুভ হলে এটা তো মুভড হচ্ছে। এটা যখন মুভ হবে তখন এই জায়গায় যে পলিগুলো এগুলো আস্তে আস্তে ফাটল ধরে উপর দিকে উঠে যাচ্ছে। বুঝতে পারিস তো? ওইভাবে যখন মুভড হচ্ছে, এইভাবে যখন আসছে, তখন এই মালটা এমনি ফাটল করে দিয়ে উপরে উঠে যাচ্ছে। যে এই পাশটা উপরে উঠছে এটা হিমালয় হয়ে যাচ্ছে, এই উঁচু ভূমিটা তিব্বত হয়ে যাচ্ছে, আর এই পাশটা কুল্লুন হয়ে যাচ্ছে, KYUNLUN, কুল্লুন। তাহলে তিব্বত ইজ দ্য পার্ট অফ কি, ট্যাথিস। নিচে কি আছে তাহলে, ট্যাথিস। তিব্বতের একটা এখানে একটা মালভূমি পড়বে যেটার নাম পামির, তাকে পৃথিবীর ছাদ বলা হয়। কেন বলা হচ্ছে বুঝতে পারছিস? কেসটা উঁচু তো আছে, এটা তো উঁচু, এটা পুরোটা মালভূমি। এটা ভাবিস না যে এটা এরকম পড়াচ্ছি বলে তোর কাছে মনে হচ্ছে, এটা অনেক উঁচু জায়গা, কেন এই জমি করে হচ্ছে। তো আমরা কি দেখলাম, এটা এখান থেকে এখানে টাচ হবে, এটা আমরা 3D ভিউ দেখে নিয়েছি। তো আমরা এখানে টাচ করে দিচ্ছি, ধরলে টাচ করে, এটা এখান থেকে টাচ করেছি, এখান থেকে ধরলে আমরা টাচ করলাম, ঠিক আছে? টাচ করার পর আজকে ভারতবর্ষে কেমন দেখতে হয়েছে, এটা তো ম্যাপ করছি আমরা। এমনি দেখতে হয়েছে না ভারতবর্ষ? হ্যাঁ, আজকে তো এমনি দেখতে হয়েছে, কিন্তু এটা এরকম নয়। অ্যাকচুয়ালি আমরা পলিটিক্যাল দেখলে এরকম হয়, অ্যাকচুয়ালি এটা কীরকম না, অ্যাকচুয়ালি এটা যখন এইভাবে টাচ হয় তখন এই জায়গাটা কেমন হয়, এইভাবে হয়, আর এখানে এইভাবে হয়, এইভাবে দুটো জিনিস ঢুকে যায়। বুঝতে পারলি? এই পাশে কী ছিল, ট্যাথিস সমুদ্র। তো সমুদ্র তো জল তো শুকিয়ে গেছে, জল এই পাশ দিয়ে বেরিয়ে গেছে, তখন এই পাশটা কী নাম হবে, বে অফ বেঙ্গল। যখন এই যে টাচ হবে টার্সিয়ারি এই যে, তখন বে অফ বেঙ্গল হবে। বুঝতে পারলি? আর এই পাশটার কী হবে, আরবিয়ান সি, মানে কি আরব সাগর। এটা আরব সাগর না, এটা হচ্ছে বঙ্গোপসাগর, তাই তো? আর এটা এইভাবে টাচ আছে। বুঝতে পারলি? এইবার এটা যখন টাচ আছে না এইভাবে, আর এখানে যখন এটা হয়েছে ধাক্কার ফলে কী হয়, এই পাশে এগুলো সব ক্ষয় হয়ে যাবে, আর এখানে একটা পর্বত এইভাবে স্ট্রাকচার হয়ে যাবে। বুঝতে পারলি? যেটা এই পার্টটা, এটা পুরোটা কী নাম দেবো, হিমালয়। এটা 3D, তাহলে এটা হচ্ছে হিমালয়, মানে বুঝতে পেরেছি কেসটা? তাহলে এখানে কি পড়বে, পামির পড়বে। পামির বলতে মানে কি, তিব্বত পড়বে, তারপরে এখানে আবার কুল্লুন পড়ে যাবে এই জায়গাটাতে, ওইসব জায়গায়। হ্যাঁ, ভালো করে বুঝ ব্যাপারটা, কিন্তু যা যা কনসেপ্ট আছে আগে বুঝ। কোনো কিছু যদি বুঝতে পারছিস না যে এটা কেন হলো আমাকে বল, আমি ঠিক ওইরকম অ্যালফা ওইখানের মতো বুঝিয়ে দেবো।
তো বল এখানে বুঝতে পেরেছিস তো? এইবার দেখ, এই পার্টটা কিন্তু আফ্রিকা থেকে এসছে, আফ্রিকার এই যে গন্ডোয়ানা থেকে এসছে, তাই না? এই পার্টটা কিন্তু আফ্রিকার, হ্যাঁ, এই যে এই পোর্শনটা থেকে বেরিয়ে এসছে, এদিকে মুভ হতে 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 ওখানে ধাক্কা মেরেছে। বুঝতে পেরেছি কেসটা? এটা আমরা এই জায়গাটা বুঝতে পেরেছি যেখানে মুভ হতে হতে ধাক্কা মেরেছে। এবার দেখে নে, এবার আমরা এটাকে আর একটা জুম প্লাস করছি, জুম করছি এটাকে। তো কী হচ্ছে, আমরা কি দেখলাম যে এই পার্টটা, সাউথ ইন্ডিয়ার পার্টটা, যেটা কার অংশ? এই যে এই পার্টটা কার অংশ? গন্ডোয়ানা। এটা তাহলে এটা এখানকার অংশ নয়। তো এই পার্টটা কেমন আছে জানিস তো? এই পার্টটা অ্যাকচুয়াল এইভাবে আছে পার্টটা। বুঝতে পারলি? এই যে পুরো পার্টটা, এই পার্টটা আলাদা, কিন্তু ওটা মাটির নিচে আছে একদম, এখানে মেঘালয় অবধি আছে। তাই মেঘালয় শিলং প্লেটু ইজ দ্য পার্ট অফ গন্ডোয়ানা ল্যান্ড বা ছোটনাগপুর প্লেটু। কোয়েশ্চেন দেবে যে মেঘালয়ের যে পাহাড়গুলো ওটা কি হিমালয়ের অংশ? অ্যান্সার কী হবে? না। মেঘালয় থেকে হিমালয় কিন্তু 20 কিলোমিটার, কিন্তু ওটা হিমালয়ের অংশ নয়। তুই ওখানে এই হয়ে যাবে। কোয়েশ্চেনটা এসেছিলো বিসিএস বা এমনি কিছু অনেক, তোকে ভাবনা চিন্তা কোয়েশ্চেন দেবে। তুই ভাববি যে হ্যাঁ মেঘালয়, এখানেই মেঘালয়, আর এই উপরটাতে তোর কী পড়ে যাচ্ছে? সিকিমের বা ইসের কী বলে কি অরুণাচল প্রদেশের পাশে হিমালয়টা পুরো পড়ে আছে, ইস্টার্ন হিমালয়, বেশি ডিস্টেন্স নয়। কিন্তু গন্ডোয়ানা কী বলে ছোটনাগপুর প্লেটু এখানে আছে, এখান থেকে এর ডিস্টেন্স প্রচুর দূর। তো তুই ভাববে এটা এর অংশ কী করে হতে পারে? এটা তো হিমালয়ের অংশ, কিন্তু না। কী হয় এটা? একদম বুঝতে পারছিস? তো এবার যখন এটা ধাক্কা যখন হবে না এই জায়গাটাতে, ভালো করে বুঝবি, এই যে এই জায়গাটা যখন ধাক্কা হবে, তো ধাক্কা হওয়ার পর কী হবে, যখন এইটা এই গন্ডোয়ানা ল্যান্ড আঙ্গারা ল্যান্ডের সাথে লাগবে, তো এই সব জায়গায় কী হবে বলতো? ক্র্যাক হবে। এই যে জায়গায়, এখানে ক্র্যাক হয়ে পড়ে এই জায়গায় একটা পর্বত শ্রেণী হয়, এই জায়গায় একটা পর্বত শ্রেণী হবে, আর এই জায়গায় ক্র্যাক হয়ে পড়ে একটা পর্বত শ্রেণী হবে, আর ঠিক এই জায়গায় একটা পর্বত শ্রেণী হবে। ভালো বুঝো, মানে ঠিক ব্যাপারটা এইভাবে গেল। ঠিক এটা ছিল আঙ্গারা ল্যান্ড, আর এটা ছিল এরকম। যখন এটা এদিকে নর্থ দিকে মুভ হলো, আর এখানে যখন ধাক্কাটা হলো না, তখন ধাক্কা হওয়ার পর ছিল এমনি ভেঙে এইদিকে একটা এলো, এইদিকে একটা এলো, আর এখানে এরকম হলো। বুঝতে পারলি? এইভাবে এখানে ধাক্কাটা মারলো, এইখান থেকে ক্র্যাক হলো, এখানে কিছু পাহাড় উৎপন্ন হলো, এখানে একটা ক্র্যাক হয়ে পড়ে পাহাড় হলো এই জায়গাটা, আর এই জায়গাটা এমনি ক্র্যাক হয়ে পড়ে এইভাবে পাহাড় একটু উৎপন্ন হলো, আর এই জায়গাটা ক্র্যাক হয়ে এইভাবে পাহাড় উৎপন্ন হলো। বুঝতে পারলি? যখন এই ক্র্যাকটা হলো, এই যে জায়গায় পাহাড়টা, প্রথম কথা, এই জায়গাটার পাহাড়টার কী নাম হচ্ছে? কি? সুলেমান। এটা কি নাম হচ্ছে? হিন্দুকুশ। এটা কি নাম হচ্ছে? আরাকান। এই জায়গাটাতে যে পাহাড়গুলো হলো, যেটা আমাদের ইন্ডিয়ার ভিতরে পড়ছে, ঠিক আছে, এই পাহাড়গুলো কি হলো না, এই পাহাড়গুলোর নাম হলো, যেমন এই জায়গাটার নাম হলো পাটকাই বোম, তারপরে হবে ধর মণিপুর মণি পাহাড়, তারপরে হবে নাগা পাহাড়, তারপরে তোর হবে কি মিজো পাহাড়। এই জায়গাটা বুঝতে পারলি? এখানে ইন্ডিয়ার বর্ডার আছে, ভালো করে বুঝবি। এই জায়গাটাতে এই যে বর্ডারের এখানে ভাগ হয়ে গেল কিছু পাহাড়ে, এখানে যে পাহাড়টা এলো সেটা হচ্ছে কী বলে পাটকাই বোম, তারপরে হচ্ছে মণি পাহাড়, তারপরে মণিপুর মানে মণি পাহাড়, তারপরে নাগা পাহাড়, তারপরে হচ্ছে মিজো পাহাড়, আর ঠিক তার পেছনে যেটা পড়বে সেটাকে আরাকান। ঠিক আছে, এবার আরাকান একদম পুরো নিচ অব্দি হবে, কিন্তু এই জায়গাটাতে জলের জন্য এগুলোকে দেখতে পাওয়া যাবে না, পুরো জলে ডুবে যাবে। আর কিছু জায়গায় শুধু একটু একটু দ্বীপের মতো দেখতে পাবো, যেটাই কী হবে আমাদের আন্দামান অ্যান্ড নিকোবর। বুঝতে পারলি? তো আন্দামান নিকোবর ইজ দ্য পার্ট অফ কি আরাকান মাউন্টেন, তাই না? তো এইভাবে স্ট্রাকচারটা, এখানে যখন ধাক্কাটা যখন হবে তখন কি হবে, এই যে ল্যান্ডটা কী হবে, দুদিক থেকে ক্র্যাক ধরবে, তাই না? ক্র্যাক ধরে পরে কী হবে, এখানে তো হিমালয় উৎপন্ন হবে একটা মেজর, তাই তো? হিমালয় উৎপন্ন হলো, আর হিমালয় যখন ক্র্যাক হলো ঢুকলো, যখন হিমালয় উৎপন্ন হলো, হিমালয়ের পাশে এই পাশ দিয়ে ক্র্যাক হয়ে গেল, এখানে
এখানে ক্র্যাক হয়ে গেল, এখান দিয়ে ক্র্যাক ধরে পর এদিক হয়ে গেল পাহাড়, আর এখানে পাহাড় হয়ে গেল, বুঝে, তাই না? যখন গন্ডোয়ানা ল্যান্ড গেল আঙ্গারা ল্যান্ডের কাছে, যখন এই ধাক্কাটা হলো তখন কি হলো, আমাদের মেন জায়গায় এখানে কি হলো, হিমালয় উৎপন্ন হয়ে গেল। ঠিক হিমালয়ের এখান থেকে ক্র্যাক হলো, তখন এগুলো মণিপুর, নাগা, পাটকাইবোম, মেজো পাহাড় তৈরি হলো। এই পাশে কি তৈরি হলো, আরাকান মাউন্টেন তৈরি হলো। আরাকান মাউন্টেনের নিচে এইসব জায়গাগুলো কি আন্দামান নিকোবর হলো, কারণ ওইগুলো জলে পূর্ণ হয়ে গেছে, শুধু দ্বীপগুলো দেখা যেত, বুঝতে পারলি? নিচে কিন্তু পাহাড় আছে, ওটার নিচে কিন্তু পাহাড় পর্বত আছে। এবার এই পাশে যেটা পাকিস্তানের দিকে যেটা ঢুকলো, পাকিস্তানের দিকে, সেটার নাম হলো সুলেমান পর্বত। আর যেটা আফগানিস্তানের দিকে যেটা ঢুকলো পাহাড়টা, তাহলে যেটা হিন্দুকুশ পর্বত, বুঝতে পেরেছি? আর ইন্ডিয়াতে কি হলো না, এখানে কিছু পর্বত ছিল, যেটা আমি বলেছিলাম না যে এইভাবে এসেছিল মালটা, এই দুটো, তাই না? তো এই যে একটা এখানে এই অবধি একটা পাহাড় বিস্তৃত হয়ে গেল এইভাবে, আর এইখানে তো ছিলই একদম নাগাল্যান্ড অবধি, তাই না? যে এখানে 3টে পাহাড়, এগুলো আমরা পরে পড়বো। আর এই পাহাড়টার নাম দিলাম কি, আরাবলি। আরাবলি কি হচ্ছে, আরাবলি পুরো এখান থেকে রাজস্থান থেকে শুরু হয়, গুজরাট থেকে শুরু হবে, দিল্লি অবধি থাকবে। রাজস্থান থেকে শুরু হবে, দিল্লি অবধি থাকবে। কিন্তু এটা এমন জায়গায় অবস্থান করায় না যে এখান থেকে ভূমধ্যসাগরে হাওয়া বইতে হয়। তো এত হাওয়ার চাপের ফলে কি হয়, এগুলো সব কেটে যায়, সব কেটে 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 আর দেখতে পাওয়া যায় না, বুঝতে পারলি? সব ঢিপিতে পরিণত হয়। এক জায়গায় এটা দেখতে পাওয়া যায় কোথায়, রাজস্থানে। যেহেতু রাজস্থানে এটাকে দেখতে পাওয়া যায় এই জায়গাটাতে, তাই এটাকে রাজস্থানের আরাবলি বলতে আমরা রাজস্থান বুঝি, তাই না? এখানে কিন্তু ওটা সব জায়গায় ওর আছে। দিল্লি তো মজনু টিলা বলে একটা জায়গা আছে, তাই না? মজনু, হ্যাঁ হ্যাঁ, রাইসেনা হিলেরও অংশ আছে, মজনু টিলা আছে, ওখানকার পাথর আর রাজস্থানের আরাবলি পাথর এক। কেন পাথর এক হবে না, কেন একটাই তো পাথরে তৈরি। আবার এই পাথর, রাজস্থানের পাথর বা আমাদের এই যে আরাবলির পাথর আর গন্ডোয়ানা পাথর, মানে আফ্রিকার পাথরে যখন মিলাবো দেখবে এক, বুঝতে পারলি? আমরা একটা বলি না যে এশিয়াটিক লায়ন, নাম বলি না, যেটা গিরে পাওয়া যায়। তো এশিয়াটিক লায়ন মানে কি, লায়ন একমাত্র কোথায় হবে, আফ্রিকান লায়ন হয়। লায়ন কিন্তু আফ্রিকা ছাড়া কোথাও হয় না, গোটা পৃথিবীতে কোথাও হয় না, কারণ লায়ন আফ্রিকাতেই থাকতে পারে একমাত্র। তো ওটা একমাত্র আমাদের এশিয়ায় পাওয়া যায়। এশিয়ায় একমাত্র একটা জায়গায় পাওয়া যায়, কোথায়, গির, এই দেখ গুজরাটে। তো এটা এখানে কেন পাওয়া যাচ্ছে, এটা তো অ্যাকচুয়ালি আফ্রিকার, কারণ আফ্রিকা থেকে এটা ছেড়ে এসছে, তাই এটা এখানে আমরা এই জায়গায় এক্সিট পাই, তাই এটা একমাত্র এশিয়ায় দেখতে পাই। আর ওই পাশে আর কোথাও আমরা লায়ন দেখতে পাই না। তাহলে এই যে হিমালয় যেখানে হলো না, এই যে সময়টা, যে এই সময়কালটা যেটা বললাম, এটা হচ্ছে টার্সিয়ারি এজ, ঠিক আছে? টার্সিয়ারি এজ মানে কি, এটাকে টার্সিয়ারি এজে কী হচ্ছে, হিমালয় তৈরি হচ্ছে। হিমালয় আবার 3টে পার্ট হবে, শিবালিক, হিমাচল, হিমাদ্রি, তাই না? ঠিক যেমন বাড়িতে ওঠার সময় স্টেপ হয় না 3টে। তো প্রথমে দেখবি দোতলায় উঠে একটা এমনি সিঁড়ি হয় না, একটা এমনি থাকে, তারপরে একটা এমনি ঘোরা থাকে, তারপরে এরকম করে উঠে দেখবি ঘোরে দেখবি। তো ওইরকমই থাকে আমাদের এখানেও, প্রথমে শিবালিক পাহাড়গুলো, তারপরে হিমাচল, তারপরে হিমাদ্রি পাহাড় চলে আসে। হিমাদ্রি হচ্ছে সর্বোচ্চ হাইস্ট। ওই সব পাহাড়গুলো কী থাকে, বরফ থাকে, তাই না? এই যে কেদারনাথ, এগুলো সব শিবালিক আর হিমাচল ওই যে মধ্যবর্তী অঞ্চলে অবস্থিত। ওগুলোকে দুয়ার এগুলোকে বলে জায়গাগুলো, হেভি জায়গা।